এবং দুমাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ, ব্যারেল প্রতি ছুঁল $84। এ বছরের $100 ছাড়িয়ে দেওয়ার পূর্বাভাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ফ্রান্সে একদিনে রেকর্ড 3,70,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা দৈনিক 5 থেকে 10 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। এদিকে দেশটির পাস্তর ইনস্টিটিউট এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের মধ্যভাগে করোনায় সর্বোচ্চ সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। সেই বাড়বে রোগী ভর্তির সংখ্যাও। ফ্রান্স থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে কিছুতেই যেন করোনার ঊর্ধ্বগতি থামছেই না। গেল 24 ঘন্টায় রেকর্ড 3,70,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যা শুরু থেকে এখন পর্যন্ত একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। এদিকে ফ্রান্সের পাস্তর ইনস্টিটিউট তাদের এক রিপোর্টে জানিয়েছে, মধ্য জানুয়ারির দিকে দেশটিতে করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটতে পারে। সেই সাথে জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বর্তমানের তুলনায় অনেক গুণ বাড়তে পারে। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী অলিভার বেরন স্থানীয় এক গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেছেন, বর্তমানের তুলনায় করোনার সংক্রমণ আগামীতে আরও বাড়তে পারে। তিনি ইঙ্গিত করে বলেছেন, সেই সংখ্যা 5 থেকে 10 লাখে দিনে পৌঁছার সম্ভাবনা রয়েছে। এদিকে এমন পরিস্থিতিতে নানা উদ্বেগ, শঙ্কা আর ভয়ের মধ্যেই রয়েছেন সাধারণ মানুষজন। এখন বর্তমানে করোনা অনেক বেশি বাড়তেছে, তাই আমরা বেশি অনেকজনে ভ্যাকসিন দিছে, অনেকে কেউ দিছে না, এটা ফেটটা না, কিন্তু করোনা বাড়তেছে। জানুয়ারির মাঝে মাঝে অনেক বেশি বাড়তে পারে আশঙ্কা করতেছি। এখন আমরা অনেক ভয়ে কাজ করতেছি। ফ্রান্সে করোনার সংক্রমণ রুখতে নানা বিধিনিষেধের মধ্যে একটি ছিল জানুয়ারির শুরু থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে কর্মচারীদের ঘরে বসে অনলাইনে কাজ করা। তবে এক সমীক্ষায় দেখা গেছে অনেক প্রতিষ্ঠানই তা মানছে না, আর তাই সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকারের এই নির্দেশনা মানার জন্য তাগিদ দেওয়া হয়েছে। এদিকে ফ্রান্সে আগামী 15 জানুয়ারির পর থেকে বার, রেস্টুরেন্ট, সিনেমা, থিয়েটার, স্পোর্টস সেন্টার সহ আরও কয়েকটি স্থানে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক ভ্যাকসিন পাসের কথা আগেই জানিয়েছে সরকার। অবশ্য এই বাধ্যতামূলক ভ্যাকসিন পাসের বিরুদ্ধে দেশটিতে আন্দোলন চলছে। ফ্রান্সে করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি তা কমছেই না, বরং মধ্য জানুয়ারির পর থেকে সেই সংক্রমণ আরও বাড়ার যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, তা নিয়ে নানা শঙ্কায় এখন সাধারণ মানুষজন। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। অমিক্রন দাপটে সৌদি আরবে বেড়েই চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। নতুন করে লকডাউনের গুঞ্জনে আবাসিক হোটেল ব্যবসায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হবেন প্রবাসী বাংলাদেশিরাও। অনেকেই কাজ হারানোর শঙ্কায় রয়েছেন। জেদ্দা থেকে আল মামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। সৌদি আরবে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ওমিক্রনের দাপট ঠেকাতে দেশটিতে ফের কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে। আগেরবার মহামারী রোধে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় হোটেল ব্যবসার সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েন। অফিস ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। অনেকে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে না পারায় ব্যবসা বন্ধ করে দেশে ফিরে গেছেন। এই মুহূর্তে আসলে ওভারকাম করাটা আমাদের জন্য খুবই কষ্টকর এবং খুবই একটা যন্ত্রণা। এই হোটেল ব্যবসাটা এখন একটা যন্ত্রণাদায়ক হয়েছে। এর মধ্যে আবাসিক হোটেল ব্যবসা ও বিভিন্ন হোটেলে কর্মরত শ্রমিকের সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে। এছাড়াও মক্কা মদিনায় হাজিদের জন্য আবাসিক হোটেল এবং খাবার হোটেলে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা কর্মহীনতায় রয়েছেন। আমরা এই মক্কা শহরে বিভিন্ন হোটেলে বিভিন্ন জবে আমরা জড়িত আছি। আবার যদি সেই আবার লকডাউন আবার বন্ধ হয়ে যায় হোটেলগুলো, আমাদের চাইতে এর চাইতে আর কষ্টের, এর চাইতে আর বড় বিপর্যয়ের সম্মুখীন আর হয়তো হবো না। গত 1-2 বছর যাবৎ আমরা কর্মহীনতায় ভুগছি হোটেল জবে, বিশেষ করে মক্কাতে মদিনায়। তো প্রথম ঢেউ চলে যাওয়ার পরে তো অনেক বেকার হয়ে পড়েছিলাম। এখন আবার নতুন ঢেউ শুরু হয়েছে, জানি না কি হয়।
কোভিড মোকাবিলায় সৌদি আরবের সরকারি এবং বেসরকারি সব প্রতিষ্ঠানে ভ্যাকসিন সনদ দেখানোর বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক বিধিনিষেধ অমান্যকারীদের বিভিন্ন জরিমানার ঘোষণা দিয়েছে সরকার। পবিত্র 2 মসজিদেও কঠোর সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। আলমা মুন্সিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। ভারতে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। সবশেষ একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন 1,94,000 মানুষ। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। দিল্লির এই চিত্র দেখে বোঝার উপায় নেই করোনায় নাস্তানাবুদ ভারত। প্রতিদিন সংক্রমণের রেকর্ড ভাঙলেও শপিং মল কিংবা রাস্তাঘাটে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। ভারতের অন্যান্য রাজ্যের চিত্র ঠিক একই রকম। এরই মধ্যে সবশেষ একদিনে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় 2 লাখ মানুষ, যা আগের দিনের চেয়ে 34,000 বেশি। একই সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। অমিক্রন আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা 5,000 ছুঁই। Rest of India, as per the Sutra model, will be reaching the peak around end of Jan and beginning of February. And as per the Sutra model, by middle of March, everything should be over. স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভারতের 139টি জেলার মধ্যে এই মুহূর্তে প্রায় 132টি জেলায় করোনা সংক্রমণের হার প্রায় 10%। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। লকডাউন উপেক্ষা করে নিজ বাসভবনে সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি ফাঁস হওয়া এক ইমেইলে ওই পার্টির বিষয়টি সামনে আসে। এরপরে জনগণ ও বিরোধী লেবার পার্টি নেতাদের কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি তার নিজ দল কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন সদস্য তার পদত্যাগও দাবি করেছেন। যুক্তরাজ্যে করোনা মহামারী চলাকালে লকডাউনে জনসমাগম ছিল আইনত নিষিদ্ধ। সামাজিক আয়োজনে ছিল কঠোর বিধিনিষেধ। শারীরিক দূরত্ব মেনে চলার নির্দেশনাও জারি করেছিল কর্তৃপক্ষ। এর মধ্যেই নিজ বাসভবনে সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মদপানের আয়োজন করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। 2020 সালের 20 মে 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে আয়োজিত ওই আসরে বরিস ও তার স্ত্রী ক্যারি সিমন্স উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি ছিলেন শতাধিক। সম্প্রতি ফাঁস হওয়া এক ইমেইলে ওই পার্টির বিষয়টি সামনে এলে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার উচিত পদত্যাগ করা। এটা তার নিজের ও যুক্তরাজ্যের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি। আশা করি দ্রুতই তার দল এ ব্যাপারে পদক্ষেপ নেবে। লকডাউনের কারণে আমরা পরিবারের সাথে দেখা করতে পারিনি, আর তারা ইচ্ছে মতো নিয়ম ভেঙেছে, পার্টি করেছে। এটা মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষ আর বিরোধী দলের তীব্র সমালোচনার মুখে অবশেষে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় বুধবার পার্লামেন্টে অধিবেশনে তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। Mr. Speaker, I want to apologise. I know that millions of people across this country have made extraordinary sacrifices over the last 18 months. I know the anguish that they have been through, unable to mourn their relatives, unable to live their lives as they want, or to do the things. এদিকে পার্লামেন্টে ক্ষমা চাইলেও প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলীয় নেতা কেইর স্টারমার। Well, that apology was pretty worthless, wasn't it? The Prime Minister was partying in Downing Street. Is the Prime Minister really so contemptuous of the British public that he thinks he can just ride this out? লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদপানের অনুষ্ঠান আয়োজনের ঘটনা তদন্তে এরই মধ্যে জ্যেষ্ঠ আমলা সুয়ে গ্রেকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত করছে লন্ডন পুলিশ। তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বরিস জনসন। Or will he do the decent thing and resign? ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিদেশি শ্রমিকদের ইতালি প্রবেশের সুযোগ দিল সরকার। চলতি বছর দেশটিতে প্রায় 70,000 বিদেশি শ্রমিক নেয়ার কথা জানানো হয়েছে। এই অবস্থায় বাংলাদেশিদের জন্য ইতালি প্রবেশের দ্বার উন্মুক্ত হলো। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট।
ইতালির অর্থনৈতিক অবস্থান ধরে রাখতে প্রতি বছর বিদেশ থেকে শ্রমিক প্রবেশে অনুমতি দেয় দেশটির সরকার। এবারও সেই সুযোগ করে দেয়া হয়েছে। বিভিন্ন খাতে চাহিদা মেটাতে 2022 সালে 69,700 শ্রমিক নেবে ইতালি। অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের শ্রমিকরাও এই সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ সহ 32টি দেশের নাগরিকদের জন্য কোটা বন্টন হবে 59,000 শ্রমিকের, যার মধ্যে 17,000 স্থায়ী এবং 42,000 মৌসুমী বা কৃষি শ্রমিক। সরকারের এই সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি সরকার যে স্পন্সর ঘোষণা করেছে তার জন্য ইতালি সরকারকে অবশ্যই ধন্যবাদ। তবে আপনারা সবাই বাংলাদেশে যারা আসবেন সবাই একটু সতর্ক থাকবেন, কারণ বাংলাদেশি কোটা যেহেতু কম সেহেতু সবাই অন্তত দালাল থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ইতালিতে প্রবেশে সাধারণত কোটার বিপরীতে হাজার হাজার বাংলাদেশি আবেদন জমা পড়ে। অনেকেই দালালের মাধ্যমে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন। তাই আগ্রহীদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে লেনদেন এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যারাই আপনারা ইন্টারেস্ট আছেন এই ফ্লুসু ওয়েতে আপনারা ইতালিতে আসবেন, তারা অবশ্যই কোনো প্রকারের টাকা পয়সা আগাম লেনদেন করবেন না এবং দালালের চক্রের থেকে বিরত থাকবেন। ইতালিয়ান সরকারকে ধন্যবাদ জানাই বৈধভাবে আসার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আগামী 17 জানুয়ারি কোটা সহ চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হবে। 27 জানুয়ারি স্থায়ী, সেই সঙ্গে 1 ফেব্রুয়ারি মৌসুমি স্পন্সর ভিসার আবেদন জমা শুরু হবে এবং তা চলবে 17 মার্চ পর্যন্ত। সময় সংবাদ, ইতালি। বিশ্ববাজারে তেলের দাম গেল 2 মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম 2 মাসের মধ্যে প্রথমবারের মতো ব্যারেল প্রতি $84 ছুঁয়েছে। চলতি বছর জ্বালানি তেলের দাম 100 ছাড়িয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তবে গেল নভেম্বরে অমিক্রন শনাক্তের পর 2 মাসের মধ্যে সর্বোচ্চ দাম দেখল বিশ্ববাসী। বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ছিল ব্যারেল প্রতি $84। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেলের দামও প্রায় $82 রেকর্ড হয়েছে এদিন। ব্যারেল প্রতি বিক্রি হয়েছে $81.82। সীমিত চাহিদা ও অমিক্রনের দোহাই দিয়ে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস প্রতিদিন প্রায় 30 লাখ ব্যারেল তেল উৎপাদন স্থগিত রেখেছে। প্রতি মাসে উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়ানোর চেষ্টা সত্ত্বেও প্রযুক্তিগত জটিলতায় বিভিন্ন দেশে সরবরাহে তা ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে গণমাধ্যম। 2020 সালে মহামারীতে চাহিদা তলানিতে নামার পর তেল উৎপাদন সীমিত রাখার সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় ছোট উৎপাদনকারীদের অনেকেই সরবরাহ বাড়ানোর সাহস পাচ্ছে না বলে জানিয়েছে রয়টার্স। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের বিষয়ে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে, এই বছরের তৃতীয় প্রান্তিক নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম অর্থাৎ অপরিশোধিত তেলের দাম $90 ছাড়িয়ে যাবে। সীমিত উৎপাদন ক্ষমতা আর স্বল্প বিনিয়োগের কারণে বছরের দ্বিতীয়ার্ধে তেলের দাম নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ওমর ইনান, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ইউরোপে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। ফ্রান্সে একদিনে শনাক্ত 3,70,000-এরও বেশি। সৌদি আরবে লকডাউনের গুঞ্জনে ব্যবসায় ধস নামার শঙ্কায় প্রবাসীরা। প্রায় 70,000 বিদেশি শ্রমিক নেয়ার অনুমোদন দিল ইতালি। সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও। দালাল থেকে সতর্ক থাকার আহ্বান। এবং লাদাখের পর এবার ভুটান সীমান্তে 2 শতাধিক বাড়ি নির্মাণ চীনের। নয়াদিল্লির জন্য সতর্ক বার্তা। কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।